শস্য করে প্রণাম হরি নিবেদন করি। আমার কীর্তন গুরু হাওড়া জেলা আমতা থানা ঘোষপুর নিবাসী স্বর্গীয় চণ্ডীদাস চট্টোপাধ্যায় মহাশয়ের রাঙা চরণে আমার সহস্র কোটি প্রণাম জানিয়ে এই মহতি হরিবাসর যারা আয়োজন করেছে তাদের প্রত্যেকের পরিবার বর্গে কল্যাণ কামনা করে এই মহতি হরিবাসর কীর্তন গান শ্রবণ করতে আসা আমার ছোট ছোট ভাই ও বোনেদের আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজ গৌর গোবিন্দের লীলা আস্বাদন। পূর্ব জন্ম জন্মান্তরে পিতা মাতার আশীর্বাদে গুরুদেবের অশীষ করুণাতে পিতা মাতার আশীর্বাদে এসেছি এই হরিবাসরে কিছু কৃষ্ণ কথা বলিতে আমরা কিছু হরি কথা বলিতে আমরা কিছু কৃষ্ণ কথা বলিতে পূর্ব জন্ম জন্মান্তরে পিতা মাতার আশীর্বাদে গুরুদেবের অশীষ করুণাতে পিতা মাতা আশীর্বাদে এসেছি এই হরিবাসরে কিছু কৃষ্ণ কথা বলিতে আমরা কিছু হরি কথা বলিতে আমরা কিছু কৃষ্ণ কথা বলিতে। আপনাদের আরো একটি কথা জানিয়ে রাখছি, আমার জন্মদাতা পিতা ও গর্ভধারিণী মা নিশ্চয়ই কোনো পূর্বজন্মে সুকর্ম করেছিলেন, তাই আজ আমি তাদের সন্তান হয়ে আপনাদের সামনে কিছু হরি কথা কিছু কৃষ্ণ কথা বলতে এসেছি। আপনারা আমাকে আশীর্বাদ করুন, সেই আশীর্বাদ মাথায় নিয়ে আমি যেন কিছু কৃষ্ণ কথা কিছু হরি কথা বলতে পারি। আপনাদের আরো একটি কথা জানিয়ে রাখছি, আমার গর্ভধারিণী মায়ের পিতা স্বর্গীয় গোবিন্দ বর মহাশয়ের রাঙা চরণে আমার সহস্র করে প্রণাম নিবেদন করে ওনার জন্যই আমি আজ এই কীর্তন জগতে আসতে পেরেছি। ওনার আত্মশান্তি কামনা করে শুরু করব আজ গৌর গোবিন্দের লীলা আস্বাদন। উনি যেখানেই থাকুক ভালো থাকুক, আমার আশীর্বাদ করুন।
আজকে যে লীলা আস্বাদন হবে, লীলার নাম নিত্যানন্দ মিলন। কে এই নিতাই? কোথায় জন্ম? বাবা মায়ের নাম কি? সবই জানতে পারবো এই লীলার মধ্যে। লীলার নাম নিত্যানন্দ মিলন। আজ বৈষ্ণব কবি কলম ধরলেন, গৌরহরির ভাবটি নিজ নয়নে দর্শন করে কবি কলম দিলেন। কি ভাব, কি ভাব গো মায়েরা! গৌরাঙ্গ চরিত কিছু কহনে না যায়, কহনে না যায়। পুরবের ভাবে প্রভু আমার, প্রভু মৃদু মৃদু ধায়। আজ পুরবের ভাবে প্রভু আমার, মৃদু মৃদু ধায়। একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো গৌর। একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো গৌর। একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো গৌর। একবার নাচো তো গৌর। নাচো তো, একবার নাচো তো, নাচো তো গৌর। একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো গৌর। একবার নাচো তো গৌর। শ্রীবাসয়াঙ্গিনার মাঝে বাহু তুলে গোরা নাচে। শিবাসয়াঙ্গিনার মাঝে বাহু তুলে গোরা নাচে। শ্রীবাসয়াঙ্গিনার মাঝে বাহু তুলে গোরা নাচে। শিবাসয়াঙ্গিনার মাঝে বাহু তুলে গোরা নাচে। রাঙা পায়ে সোনার নূপুর বাজে, বাজে বাজে। রাঙা পায়ে সোনা নূপুর বাজে, বাজে বাজে। রাঙা পায়ে সোনার নূপুর বাজে, বাজে বাজে। রাঙা পায়ে সোনা নূপুর বাজে, বাজে বাজে। শ্রী অদ্বৈত নিত্যানন্দ দেখে যা যাবো। দেখে দেখে যা শ্রী অদ্বৈত নিত্যানন্দ। শ্রীবাস গদাধর তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। আমার গৌর সুন্দর নাচিছে। আরে গৌর সুন্দর নাচিছে। এই ভক্ত গণ সঙ্গে করে আরে গৌর সুন্দর নাচিছে। মৃদঙ্গের তালে তালে গৌর সুন্দর নাচিছে। জপের মালা হাতে করে গৌর সুন্দর নাচিছে। হে
গৌরী সুন্দর নাচিছে মুখে হরি 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 বলে আরে গৌরী নিতাই সুন্দর গৌর হরি হরি বল হরি বলে গৌরী সুন্দর নাচিছে গৌরী সুন্দর নাচিছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমরা এবার এক মীরা ভজন আস্বাদন করব তারপর লীলার মূল বিষয়বস্তু আস্বাদন করব রাজ রানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া রাজ রানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া পথে পথে ফিরি উদাসিনী হরিনাম করে মাগিয়া গো গিরিধারী তোমার লাগিয়া পথে পথে ফিরি উদাসিনী হরিনা ভিক্ষা মাগিয়া গো গিরিধারী তোমার লাগিয়া রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া লোকে বলে মীরা পাগলিনী রাধা বলে মীরা কলঙ্কিনী 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 মীরা কাঁদে তোমার লাগিয়া গিরিধারী তোমার লাগিয়া রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া এসো এসো গিরিধারী এসো এসো তুমি বংশীধারী এসো এসো তুমি গিরিধারী এসো এসো তুমি বংশীধারী এসো এসো গিরিধারী এসো এসো তুমি বংশীধারী এসো এসো তুমি গিরিধারী এসো
তুমি বংশীধারী মীরা কাঁদে তোমারও লাগিয়া গিরিধারী তোমারও লাগিয়া রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমারও লাগিয়া রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমারও লাগিয়া গিরিধারী তোমারও নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তোমারও লাগিয়া গিরিধারী তোমারও লাগিয়া ওহে কি পাপ ওহে গিবা ওহে গিবা কিবা ওহে কি পাময় রাজহার বাসনা এবার আমার শেষ হলো। আমি আর রাজা হতে চাই না। অনাদি আদি গোবিন্দ যখন লীলা অবসার করে চলে গেছে, আজ থেকে হস্তিনাপুরে রাজা হয়েছে যুধিষ্ঠির ধর্মরাজ। যুধিষ্ঠির সিদ্ধান্ত নিলেন, ও হে গোবিন্দ, কুরুক্ষেত্রের প্রাঙ্গণে ধর্মরাজ্যের কারণে তুমি যে রক্তক্ষয়ী সংগ্রামী করেছিলে, আজ তুমি নিজেই যখন লীলা অবসার করলে, কি আছে এই রাজত্বে? এই রাজত্ব আমি আর চাই না। এই রাজত্ব আমার আর ভালো লাগে না। আমি পরীক্ষিতের ওপর রাজ্যভার অর্পণ করব। তাই আজ ধর্মরাজ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং দ্রৌপদীকে সঙ্গে নিয়ে মহাপ্রস্থানের পথে রওনা দিলেন। আজ থেকে হস্তিনাপুরে রাজা হয়েছে পরীক্ষিত। যে এই দাপর যুগ শেষ হতে চলেছে, পিতামহের আদেশ শিরোধার্য করলেন পরীক্ষিত। এইভাবে একটা বছর তিনি রাজা হয়ে রাজত্ব চালিয়েছেন। একটা বছর যখন কেটে গেছে, পরীক্ষিত মনে মনে ভাবছেন, আচ্ছা, আমার পিতামহ আদেশ দিয়ে গেছিলেন রাজত্বটা যাতে ধর্মপথে চলে, সর্বদা নজর রাখতে, কিন্তু আমার তো দেখা হলো না। রাজত্বে কোনো কুকর্ম অধর্ম হচ্ছে কিনা, রাজত্বে কোনো পাষাণ্ড প্রবেশ করেছে কিনা, পরীক্ষিত মনে মনে ভাবছে। যদি রাজত্বে কুকর্ম হয়, জানতে হবে সেটা রাত্রিবেলা। তাই পরীক্ষিত সিদ্ধান্ত নিলেন, আজ থেকে 1 মাস ধরে প্রত্যেকদিন রাত্রিবেলা পরীক্ষিত তার রাজত্বে ঘুরে ঘুরে দেখবেন। যেই ছদ্মবেশ ধারণ করলেন, যাতে পরীক্ষিতকে কেউ চিনে না ফেলতে পারে। তাই
ছদ্মবেশ ধারণ করে প্রত্যেকদিন রাত্রিবেলা পরীক্ষিত তার রাজত্বে ঘুরে ঘুরে দেখলেন। যে ওই 30 দিন পূর্ণ হলো 1 মাস। সেই রাত্রিটা ছিল শারদীয়া পূর্ণিমা রাত্রি। পরীক্ষিত করজোরে বলে উঠলেন, হে গোবিন্দ, 1 মাস ধরে আমি আমার রাজত্বে ঘুরে ঘুরে দেখলাম, রাজত্বে কোনো কুকর্ম হয়নি। রাত্রিবেলা কোনো পাষণ্ড অধর্ম করছে না। আজকে আমি আমার পিতামহের আদেশ পালন করেছি। আজকের সরস্বতী নদীর জলে স্নান করে আগামীকাল আবার আমি রাজ সিংহাসনে বসবো। আবার হব আমি রাজা। পরীক্ষিত ছদ্মবেশধারী পরীক্ষিত নয়, রাজা পরীক্ষিত। কি করে বুঝলেন? এইভাবে বুঝলেন। রাত্রিবেলা রাজা পরীক্ষিত প্রত্যেকটি প্রহর ঘুরে ঘুরে দেখছে। এবার পরীক্ষিত ছদ্মবেশটা সরস্বতী নদীর তীরে রেখে স্নান করতে নামছেন সরস্বতী নদীর জলে। স্নান করতে নামছেন, হঠাৎ পরীক্ষিত সরস্বতীর নদীর তীরে গাছের তলে একটি দৃশ্য দেখলেন। দেখে চমকে উঠলেন। তাড়াতাড়ি ছদ্মবেশটা ধারণ করছে। এ কি দেখছি? কি দেখলেন? দেখলেন সরস্বতীর নদীর তীরে গাছের তলায় একটি বিশ্ব দাঁড়িয়ে আছে। ষাঁড় ষাঁড়, সেই ষাঁড়ের 4টি পায়ের 3টি পা নেই। 3 পা যেন কে কেটে দিয়েছে অস্থির আঘাতে। এক পায়ে দাঁড়িয়ে গাছের তলায় মনুষ্য কণ্ঠে কন্ধন করছে আর বলছে, কাছে রাধা মাধব আশ্রমের পক্ষ থেকে জানাই, আমি আর পারছি না। এই এত বড় নরনারায়ণ সেবা আমি আর আপনাদের সহযোগিতা এবং আপনাদের দান ছাড়া কখনো সম্ভব নয়। তাই আপনাদের কাছে আশ্রম কমিটি রাজা পরীক্ষিত মারা গেছে। বিশেষভাবে আহ্বান করছে, আপনারা আমাদের যে প্রণামী বক্স আছে সেই প্রণামী বক্সে আপনারা যত দান করুন। আমাদের আমাদের যে প্রণামী বক্সগুলি আছে যতটুকু সম্ভব আপনারা দান করুন। আপনাদের দান এবং সহযোগিতা ছাড়া এত বড় নরনারায়ণ সেবা কখনোই সম্ভব নয়। তাই সকল ভক্তমণ্ডলীদের জানাই, আপনাদের যতটুকু সম্ভব আপনাদের যে প্রণামী বক্স আছে সেই প্রণামী বক্সে দান করুন। একটি যুবক আসছে। যুবকটির ললাটে রয়েছে স্বর্ণ মুকুট। অপরূপ তাকে দেখতে। কণ্ঠে রয়েছে রত্নহার আর কোমরে রয়েছে একটা তরবারি গ্রীবন। আর দক্ষিণ হস্তে রয়েছে একটা চাবুক। সেই চাবুক দিয়ে সাদা রঙের অর্থাৎ শ্বেতবর্ণের একটা গাভীকে মারতে মারতে আসছে আর বলছে, আমার রাজ্য থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা, মেরে ফেলে দেব, মেরে ফেলে দেব তোকে। গাভীর পিঠটা দেখো, দ্বিভক্ত, পিঠ ফেটে রক্ত ঝরছে। আর ওই গাভীটা কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে এসে সেই এক পায়ে দাঁড়িয়ে থাকা
বিশ্বের সামনে মুখ থুবড়ে পড়ে গেল আর বিশ্বটিকে বলছে আর কতদিন এক পায়ে দাঁড়িয়ে থাকবে। ওই পাষাণ্ড চাবুকের আঘাতে আমায় কি করেছে দেখো, আমার পিঠটা ফেটে দু ফাঁক হয়ে গেছে, তবু আমায় মারছে। আমি যে আর পারছি না, আমি আর এত অত্যাচার সহ্য করতে পারছি না। পরীক্ষিত লক্ষ্য রাখলেন, এই সেই পাষাণ্ড, একে দেখতে এত সুন্দর, এই যুবকটি তাহলে ওর 3টি পা কেটে দিয়েছে। দেখা যাক দেখা যাক আর কি করে। যুবকটি ছুটতে ছুটতে সেই বিশ্বের কাছে এসেছে। তার কোমরে যে কৃপাণটি ছিল, কৃপাণটি বাহির করে কৃপাণটিকে নির্গত করে সেই বিশ্বটিকে বলছে, এই তোর 4টি পায়ের 3টি পা আমি কেটে দিয়েছি, তুই এক পায়ে দাঁড়িয়ে আছিস, আমার রাজত্বে তোকে এক পায়ে দাঁড়িয়ে থাকতে দেব না। এই তরবারি দিয়ে তোর ওই পাটাও আমি কেটে দেব। পরীক্ষিতের মনে পড়ে গেল পিতামহ যুধিষ্ঠির কথা। সঙ্গে সঙ্গে ছদ্মবেশটা পরিহাস করে তারও কোমরে যে তরবারিটি ছিল, তরবারিটি বাহির করে পেছন থেকে গিয়ে সেই যুবকটির গুচ্ছ ধরলেন। পাষাণ্ড, তুই তাহলে এর 3টি পা কেটে দিয়েছিস, তোর মস্ত ছেদন করব আমি তরবারি দিয়ে। সেই যুবকটির মস্ত ছেদন করতে যাবে, অমনি সেই যুবকটি রেগে বলে উঠলেন, স্তব্ধ রাজা পরীক্ষিত, আপনি আমার মস্ত ছেদন করে আমার নির্গত করতে চাইছেন, কিন্তু জানেন আমার পরিচয় কি? এবার আমার রাজত্ব আসছে, তাই আপনাকে দেখতে এসেছি। তোর রাজত্ব? কে তুই? হ্যালো মহারাজ, আমাকে দেখতে খুব সুন্দর। রাধা মাধব আশ্রম যে বাৎসরিক অনুষ্ঠান অষ্টম পর হরিনাম সংকীর্তন করে থাকে, আজ মধ্যাহ্নে তার নরনারায়ণ সেবা চলছে। সকল গ্রামবাসীদের আমরা বিশেষ করে আহ্বান জানাই, আপনারা দলে দলে একে অপরকে ডেকে নিয়ে আসুন এবং সকল গ্রামবাসীর সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। এই সহযোগিতার সঙ্গে আমরা আরো আহ্বান করি, আপনারা আমাদের এই আশ্রম কমিটিকে যথা সম্ভব দান করুন, যতটুকু সম্ভব। আমাদের যে প্রণামী বক্স আছে সেই প্রণামী বক্সে দান করুন। উজান হয়ে যায়, গোটে শেষে
যাইরে কালা বাঁশরি বাজায় বাঁশরি যাইরে কালা ডাকে ইশারায় বাঁশরি যাইরে কালা বাঁশরি বাজায় বাঁশরি যাইরে কালা ডাকে ইশারায় ও রাধে 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 সখী সনে জলানিতে রাধা রানী যায় কদুতলা কদুতলা বাঁশরি বাজায় সখী সনে জলানিতে রাধা রানী যায় কদুতলা কদুতলা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় কালা ডাকে ইশারায় বলি ও রাধে 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 ও রাধে